তো আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়ছিলাম। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে আমরা ফার্স্ট টপিক যেটা দেখেছিলাম সে 1857 রিভোল্ট। ঠিক আছে, রিভোল্ট আবার দেখে নিয়েছি। ওকে, সেকেন্ড নম্বর টপিক যেটা ছিল ইকোনমিক, আচ্ছা, ব্রিটিশ ব্রিটিশ আর আর সিম্পল ভাষা এটা বলতে পারো, কলোনাইজেশন ইন্ডিয়ান। তো এটা ছিল মানে ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া, মানে ইকোনমিক ইম্প্যাক্ট কি ছিল তার মধ্যে আমরা দেখেছিলাম দুটো ফেজ বলেছিলাম। বিফোর ব্রিটিশ আর ডুরিং ব্রিটিশ। ঠিক আছে, আর এই সময় বলেছিলাম সেভেন ফ্যাক্টর কাজ করছিল, সেভেন ফ্যাক্টর which influence ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি যেটা রয়েছে, আচ্ছা ইকোনমিক্স না, ইকোনমি এটা মাথায় রাখবে, কারণ কি ইকোনমি আর ইকোনমিক্স দুটোর মধ্যে তফাৎ রয়েছে। ইকোনমি যেটা হয় সেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল টার্ম হয়। ঠিক আছে, প্র্যাকটিক্যাল টার্মে ইকোনমি হয়। আর ইকোনমিক্স যেটা হয় সেটা থিওরি। ঠিক আছে, তো ইন্ডিয়ান ইকোনমিক উপর যেটা সাতটা ব্রিটিশ ফ্যাক্টর ছিল, ঠিক আছে, যেটা হয়েছিল। সেকেন্ড নম্বর আজকে যেটা দেখবো ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট। ঠিক আছে, ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট। ওকে, এটা আজকে শুরু হবে। মোটামুটি আমরা একটুখানি, হ্যালো শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা শুরু করব। মোটামুটি আমরা একটা বেসিক আইডিয়া পেলাম, বেসিক আইডিয়া পেয়ে গেছি কি 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 মানে আগে আমরা করেছি সেটা মোটামুটি আমি দেখলাম। তো সেভেন ফ্যাক্টরের মধ্যে সেকেন্ড ফ্যাক্টর আজকে আমরা শুরু করবো কি ইন্ডিয়ান ইকোনমিক দুর্নীতি ব্রিটিশরা কিভাবে ইনফ্লুয়েন্স হয়েছিল। ঠিক আছে, তো ফার্স্ট একটা এই যে সেকেন্ড টপিকটা ছিল সেটা ছিল ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট। ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্টের মধ্যে ফার্স্ট তুমি দেখবে এক নম্বর টপিক যে দেখবে 1765 থেকে বাদ হয়। ঠিক আছে, ডুয়েল গভর্নমেন্টকে সামটাইম ডিআরকি ইন বেঙ্গল বলা হয়। ঠিক আছে, ডুয়েল গভর্নমেন্টকে এটাকে আমরা ডিআরকি বলতাম। ঠিক আছে, ডিআরকি ইন বেঙ্গল।
ডিয়ারকি বেঙ্গল কে করেছিল, অ্যাবলিশ কে করেছিল? 1700। আচ্ছা, ডিআরকি মানে আগে এটা জেনে রাখো কি ডিআরকি ট্যাক্স, ট্যাক্স কালেক্টেড বাই আচ্ছা, সাউন্ড হ্যালো, আসছে কিন্তু ভিডিও আসছে। দেখছি তো তাই, খুব স্লো। এবার ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ফোনে নেটওয়ার্ক নিয়ে নিলাম। আচ্ছা, চলো দেখো, তাহলে যেটা হলো, আমার তো মনে হয় হেজি আসছে। দেখো, কি ঠিক আছে? লেখাগুলো স্পষ্ট আসছে, পুরো ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক শুনতে আছে। দেখতে পাচ্ছি, লেখা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পুরো ক্লিয়ার নয় মানে তাহলে বোঝা যাচ্ছে আর কি। ক্লিয়ার তো হতে হবে, ক্লিয়ার না হলে হ্যাঁ ঠিক আছে। বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো ট্যাক্স কালেক্টেড বাই ব্রিটিশ অ্যান্ড ট্যাক্স কালেক্টেড বাই লোকাল রুলার, লোকাল রুলার, ঠিক আছে? দুজনকে ট্যাক্স কালেক্টেড করতো, দু রকম অথরিটি ছিল, থাকতো ট্যাক্স কালেকশনের জন্য। একটা ব্রিটিশ ইটসেলফ মিন্স কালেক্টরকে অ্যাপয়েন্ট করতো ট্যাক্স কালেকশন করতে, ঠিক আছে? কালেক্টরকে অ্যাপয়েন্ট করতো ট্যাক্স কালেক্ট করতে। আর যে লোকাল রুলার হতো, তারা কিছুটা, মানে ট্যাক্স যখন 100 টাকা যদি কালেক্ট করে, তো 80, মানে সাপোজ 100 টাকা যদি কালেক্ট করে, তার মধ্যে 100 টাকা কালেক্ট করলে 81 রুপিস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিত, ঠিক আছে? আর 90 রুপিস নিজের কাছে রাখতো, ঠিক আছে? তার নিজের হতো, ঠিক আছে? বুঝতে পারলে কি না? এরকম কেস ছিল, এটা কালেকশন ম্যাথোলজি ছিল। যাই হোক, 1773 সালে, 73 সালে রেগুলেটিং অ্যাক্ট এলো, রেগুলেটিং অ্যাক্ট এলো। আর এই অ্যাক্ট দিয়ে কি হলো, অ্যাবলিশ করা হলো ডুয়েল গভর্নমেন্ট ফ্রম বেঙ্গল, ঠিক আছে? বেঙ্গল থেকে ডুয়াল গভর্নমেন্টকে অ্যাবলিশ করা হবে। বুঝতে পারলে কিনা? ডুয়াল গভর্নমেন্ট বেঙ্গল থেকে অ্যাবলিশ করা হবে। শুধু তাই নয়, এর আগে 1772 সালে, 72-73 সালে, ঠিক আছে? 72-73 এই জন্য বলছি কারণ কি, এটা 72-73 মানে কি, বিলটা পাস করা মানে দেওয়া হয়েছিল, মানে পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টে 72 সালে, আর 73 সালে অ্যাক্ট পাস হয়েছিল, সেই জন্য। সেন্ট্রাল রেভিনিউ অফিস যেটা ছিল, সেন্ট্রাল, মিউট করে নাও, হ্যাঁ। সেন্ট্রাল রেভিনিউ যে অফিস ছিল, সেটাকে ট্রান্সফার করে দিয়েছে কোথায়, মুর্শিদাবাদ থেকে কলকাতা, ফ্রম মুর্শিদাবাদ টু ক্যালকাটা, ঠিক আছে? আর সাথে সাথে অ্যান্ড এস্টাবলিশ আ রেভিনিউ কাউন্সিল। রেভিনিউ কাউন্সিলের কাজ কি হতো, জাস্ট রেকমেন্ডেশন করতো ট্যাক্স ব্যাপারে, কি কতটা রেভিনিউ কালেক্ট করা যাবে, কোন এরিয়া থেকে কতটা কালেক্ট করা যাবে, কি ম্যাথোলজি হবে। আজকের সময়
যদি এখান থেকে যদি বোঝো কি আজকে সময় কি করা হয়েছে, এখান থেকে আজকে সময় যে ফাইন্যান্স কমিশন রয়েছে, তো এটাই কনসেপ্ট রয়েছে। ফাইন্যান্স কমিশন আজকে কি রয়েছে, কোয়াসি জুডিশিয়াল বডি রয়েছে, ঠিক আছে। আর ফাইন্যান্স কমিশনের কাজ কি রয়েছে, ফাইন্যান্স কমিশন কাজ রয়েছে রিকমেন্ডেশন দেওয়া। কি রিকমেন্ডেশন দেওয়া, ফাইন্যান্স কমিশনের কাজে রিকমেন্ডেশন দেওয়া থাকে কি যদি 100 টাকা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কালেক্ট করে রেভিনিউ, তার মধ্যে ও নিজে কত রাখবে আর স্টেটের জন্য কত দেবে। তারপরে শুধু তাই নয়, সাপোজ যদি আগের ফাইন্যান্স কমিশন যেটা রয়েছে, মানে যে এখন চলছে যে রিকমেন্ডেশন, এন.কে. সিং যে চেয়ারম্যান ছিল 15 ফাইন্যান্স কমিশন, ওই রিকমেন্ডেশন 26 সাল অব্দি চলবে। ওখানে কি বলা রয়েছে, যদি 100 টাকা সেন্ট্রাল যদি কালেক্ট করে, তার মধ্যে 41 রুপিস স্টেট কে দিতে হবে। এবার 41 রুপিস কোন স্টেট কে দিতে হবে, ওভারঅল টোটাল স্টেট কে। আর বাকি 59 রুপিস সে রাখবে কে, 59% রাখবে সেন্ট্রাল। বাদ বাকি ওই 41%-এর মধ্যে কোন স্টেট কে কত দিতে হবে তার আলাদা একটা ফর্মুলা দেওয়া, রিকমেন্ড করে ফর্মুলা কে, ফাইন্যান্স কমিশন, ঠিক আছে। জেনারেলি ফাইন্যান্স কমিশন রিকমেন্ডেশন অ্যাডভাইজারি ইন নেচার হয়, গভর্নমেন্ট চাইলে ওটা নাও মানতে পারে, বাট আজ অব্দি কোনো গভর্নমেন্ট নেগলেক্ট করে না, কারণ যেহেতু ফাইন্যান্স কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। তাছাড়া মোটামুটি গভর্নমেন্ট সাপোর্ট থাকে, গভর্নমেন্ট নিজের মতনই লোককে ওখানে বসায়, ঠিক আছে। 4 জন থাকে মেম্বার আর একজন চেয়ারম্যান থাকে, টোটাল 5 জন থাকে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, একটা কনস্টিটিউশনাল বডি রয়েছে, ঠিক আছে। ওকে, 280 নম্বর আর্টিকেলসে ফাইন্যান্স কমিশনের ব্যাপারে মেনশন রয়েছে। এর ফাংশন 275 নম্বর আর্টিকেলও পাওয়া যাবে, ঠিক আছে। তো মোটামুটি এই জিনিসটা আজকের সময় যে আমরা কনস্টিটিউশনাল বডি ফাইন্যান্স কমিশন দেখতে পাচ্ছ, নতুন একটা 16 নম্বর ফাইন্যান্স কমিশন অলরেডি গঠন করা হয়ে গেছে, যেটা 26 থেকে 32 অব্দি কাজ, মানে 26, 27 থেকে 31, 32 অব্দি সাল অব্দি ও রিকমেন্ডেশন কাজে লাগবে আমাদের গভর্নমেন্টের কাছে, ঠিক আছে। আর তার চেয়ারম্যানও কে হবে সেটাও ঠিক করা হয়ে গেছে। অরবিন্দ প্রজ্ঞা কিছু আর একটা আছে, দেখে নেবে নাম, একটা কি নাম রয়েছে, ঠিক আছে। তার আগেও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান মনে কিছু ছিল, ঠিক আছে। পানাগরিয়া কিছু আছে, অরবিন্দ পানাগরিয়া। তো আমি ওটাই বললাম কি এখানে রেভিনিউ কাউন্সিল যেটা করা হয়েছে, সেটা আজকে ফাইন্যান্স কমিশন মতনই এটা ছিল, রেভিনিউ কাউন্সিল এস্টাবলিশ করা হয়েছিল, ঠিক আছে। বুঝতে পারলে কিনা, চলো মুছবো, উপরে মুছবো। হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা, তাহলে বলবে কি ছিল অ্যাকচুয়ালি, স্পেশাল কি ছিল। তো এখানে শুরু করা হয়েছিল পাঁচশালা সিস্টেম সেটেলমেন্ট, ঠিক আছে। পাঁচশালা সেটেলমেন্ট কে, ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল started पंचशाला सिस्टम, पंचशाला, ঠিক আছে। पंचशाला সিস্টেম বলতে পারো না, সেটেলমেন্ট বল, সেটেলমেন্ট, ঠিক আছে। पंचशाला সেটেলমেন্ট, पंचशाला সেটেলমেন্ট কি ছিল, এই সেটেলমেন্ট অনুযায়ী 1 বছরে যে কমিটমেন্ট করবে কি সব থেকে বেশি ট্যাক্স দেবো, তাকে ল্যান্ড রাইটস দেওয়া হবে, বুঝেছো। বুঝতে পারলে কিনা, বেঙ্গল এরিয়াতে, ক্লিয়ার। তো লিখতে পারো, আন্ডার দিস who gave more tax or revenue to British East India Company, they got
ল্যান্ড রাইট 4 years। ঠিক আছে, 1 বছরের জন্য, ঠিক আছে, 1 বছরের জন্য সেটা কি পাবে? ল্যান্ড রাইট পাবে। বুঝলে কি না? মানে সিম্পল ব্যাপার বলতে পারো, এটা হয়ে গেল জাস্ট লাইক কি, যেমন বলি লাগানো হয় না, সেরকম। ক্লিয়ার? হয়ে গেলে বলবে, হ্যাঁ। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। এইবার ব্যাপারটা দেখো, এই যে সিস্টেম রয়েছে সেটাকে কি করে দিল, দিস সিস্টেম এক্সটেন্ডেড বাই আর এক্সটেন্ডেড ফর 10 years। ঠিক আছে, from 1786 to 1793, Governor General of Bengal Governor General of Bengal, Lord Cornwallis, it extended for period of 10 years, known as permanent settlement। কি বোঝা গেল? পাঁচশালা সিস্টেম থেকে পার্মানেন্ট সেটেলমেন্ট এসেছে। ক্লিয়ার? মাথায় রাখবেন, পার্মানেন্ট সেটেলমেন্ট permanent settlement cover total 19% of British area or British India। It included Bihar, Bengal, Odisha, Gazipur, Assam and northern Karnataka। ঠিক আছে, নর্দার্ন কর্ণাটক। ক্লিয়ার? ল্যান্ড রেভিনিউ সিস্টেম। মোটামুটি তাহলে আমরা কি, স্যার ওড়িশার পর কি লিখেছেন ওটা? অরিজিনাল পার্ট কোথায়? অরিজিনাল লিখুন। না না, ওড়িশার পর বিহার, বেঙ্গল, ওড়িশা, তারপর গাজীপুর। গাজী। ঠিক আছে, গাজীপুর মানে ইউপিতে। ঠিক আছে, তুমি সোজা পেপার লিখতে পারো, চাইলে ইউনাইটেড প্রভিন্স লিখতে পারো, ইউপি। বাট ইউপিতে শুধু গাজীপুর এরিয়াতেই ওটা হয়েছিল। ঠিক আছে, সেই জন্য আমি লিখলাম। যাই হোক, গাজীপুর না লিখলে, পার্টিকুলার যারা ইউপি পিএসসি দেয় তাদের জন্য স্পেশালি ইউপি না দিয়ে গাজীপুর দিয়ে দেয় লোকেশন। বাট তোমাদেরকে গাজীপুর লোকেশন দেবে না, তোমাদেরকে ইউপি দেবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো ইউপি মনে রাখো, ইউনাইটেড প্রভিন্স। ইউনাইটেড প্রভিন্স মানে
উত্তরাঞ্চল সবকিছু মিলিয়ে উত্তরাখণ্ড প্লাস ইউপি। স্যার ক্লিয়ার? একটা সানসেট ল এসেছিল না? একেই বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্টকেই সানসেট ল বলা হয়, এটাই কে বলা হয় সানসেট ল। ঠিক আছে, ক্লিয়ার? লর্ড কর্নওয়ালিস এটা করেছে। ঠিক আছে, আর এটা অ্যাকচুয়ালি কিছুই ছিল না, এক্সটেন্ডেড ফর্ম অফ দ্য পাঞ্চশালা সিস্টেম। ঠিক আছে, বিচ অ্যাক্টেড বাই লর্ড ওয়ারেন হেস্টিংস। আর ওটাকে 10 বছর করে কে কর্নওয়ালিস করলো, পার্মানেন্ট সেটেলমেন্ট বা সানসেট ল। ঠিক আছে, ক্লিয়ার? হয়ে গেছে। হুম, চলো নেক্সট যে রেভিনিউ সেটেলমেন্ট ছিল, তাহলে প্রথম আমরা পড়লাম কি পাঞ্চশালা আর ওর এক্সটেন্ডেড ফর পার্মানেন্ট। তো অ্যাকচুয়ালি পার্মানেন্ট সেটেলমেন্ট পড়তে চেয়েছিলাম, আর কিছু না। ঠিক আছে, পার্মানেন্ট সেটেলমেন্ট পড়তে চেয়েছিলাম। নেক্সট যে 2 নম্বর যে সেটেলমেন্ট হবে সে রৈয়তবাড়ি সেটেলমেন্ট। ঠিক আছে, দা রৈয়তবাড়ি। ওকে, 1820 সালে এটা স্টার্ট করা হয়েছিল। ঠিক আছে, স্টার্টেড ইন, একবার টাইম দেখে নেবে, যদিও ইয়ার আমার ঠিক মনে নেই, বাট ইট স্টার্টেড ইন 1820, একবার তাও দেখে নেবে। ঠিক আছে, বাই ইয়ার একবার দেখে নেবে, বাই ওটা থমাস 1820 মুনরো। হবে। তাহলে ঠিকই আছে, কালকে এটা পড়ছিলাম। ঠিক লর্ড আছে, হেস্টিংস বোধহয়। না থমাস মুনরো, এটা একদম লর্ড হেস্টিং হবে না, থমাস মুনরো। ঠিক আছে, অ্যান্ড ক্যাপ্টেন রিড, বাট ক্যাপ্টেন রিডের নাম আছেন, ক্যাপ্টেন রিড। ঠিক আছে, ক্যাপ্টেন রিড, বাট ক্যাপ্টেন রিডের নাম থাকবে না। ইট অ্যাপ্লাই অন 51% of ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়া। ওকে, it included it included Madras, Bombay, Madras, Bombay, Eastern Bengal, Eastern Bengal. Eastern Bengal means Bangladesh area, বাংলাদেশ, আর এদিকে আসাম। ঠিক আছে, under this system রৈয়ত আর কিষান যেটা ছিল সেটা ডাইরেক্ট ট্যাক্স পে করতো, বুঝলে কিনা? under this system रैयत और लैंड होल्डर डायरेक्ट टैक्स पे टू ब्रिटिश ईस्ट इंडिया कंपनी। ঠিক আছে, নেক্সট, this was dynamic one, ডাইনামিক ট্যাক্স। ঠিক আছে, এটা ডাইনামিক ট্যাক্স ছিল, বুঝতে পারলে কি?
মিনস চেঞ্জ উইথ টাইম। মানে কি জানো তো, সার্ভে হতো, সার্ভে হওয়ার পর সেই বছর কিরকম মানসুন এভরিথিং সবকিছু রয়েছে, কিরকম ক্রপ হবে সে অনুযায়ী। যদি ক্রপ বেশি হয় তাহলে তার পার্সেন্টেজটা বাড়বে, ট্যাক্স পার্সেন্টেজ। যদি ফ্যামাইন হয়ে যায় বা কোনো রকম ন্যাচারাল ক্লাইমেটিজ হয়ে যায়, তখন ট্যাক্সটা কমিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে কিনা ব্যাপারটা? এটা খুব বেশি ফেমাস হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার কিনা? আর ওই জন্য 51% এরিয়ার উপর এটা অ্যাপ্লাই হয়। হয়ে গেলে বলবে, মুছবো। হয়ে গেছে। ঠিক আছে। থার্ড নম্বর যে রেভিনিউ সেটেলমেন্ট ছিল সেটা মাহালবাড়ি, মাহালবাড়ি, ঠিক আছে? শোনো, এগুলো বছর কোন বছরে হয়েছে অ্যাপ্লাই এগুলো সব জিজ্ঞেস করে না, ঠিক আছে? একটা রয়েতে পারি অনেক সময় জিজ্ঞেস করে, আদারওয়াইজ জিজ্ঞেস করে না, ঠিক আছে? হ্যাঁ, পার্মানেন্ট সেটেলমেন্ট 1973 যদি নো অপশনে থাকবে দেবে, কারণ তখন কার্নাওয়ালি সে ফেমাস ছিল। আদারওয়াইজ খুব একটা জিজ্ঞেস করে না ইয়ার। হ্যাঁ, কে অ্যাপ্লাই করেছে সেটা জিজ্ঞেস করে, ঠিক আছে? কোন এরিয়াতে অ্যাপ্লাই হয়েছে সেটা জিজ্ঞেস করে। ওকে, তো মাথায় রাখবে এটা পারপোজ কে করেছিল? পারপোজ বাই হল ম্যাকেনজি, হল ম্যাকেনজি, ম্যাকেনজি, ঠিক আছে? অ্যাপ্লাই যে করেছিল আর ইমপ্লিমেন্ট, সিম্পল বাই ইমপ্লিমেন্টেড বাই মার্টিন বার্ড এন্ড জেমস টমসন। মার্টিন বার্ড এন্ড জেমস টমসন, ঠিক আছে? এটা মোটামুটি 30 থেকে 31% এরিয়াকে কভার, ইট কভার 30 to 31% ব্রিটিশ এরিয়া আর ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখলে আগে অলরেডি 19%, তারপরে 51%, মোটামুটি 70%, 30 থেকে 31% এটা, মানে 100% কভার। বুঝতে পারলে কিনা? এটা বেশ সাইন্টিফিক ছিল, এটা বেশি সাইন্টিফিক ছিল, ঠিক আছে? বুঝতে পারলে কিনা? অ্যাকচুয়ালি এটা কি হতো, ইট ইমপ্লিমেন্টেড মেন্টেড আফটার measurement of survey of land, ঠিক আছে? ট্যাক্স কালেক্টেড বাই গ্রাম প্রধান, ঠিক আছে? ঠিক আছে, যাকে
গ্রাম প্রধান, ঠিক আছে। গ্রাম প্রধান এটাকে যাকে ওয়ার্ড মেম্বার বলা হয়, ঠিক আছে, ওয়ার্ড মেম্বার বলা হয়, এ কালেক্ট করতে, ঠিক আছে, ক্লিয়ার। আর গ্রাম প্রধান और विलेज प्रधान যা বল, ঠিক আছে। এটা ইম্পোজ কোন কোন এরিয়াতে করা যায়? ইট ইম্পোজ ইন पंजाब, पंजाब আর মেজর পোর্শন অফ ইউনাইটেড প্রভিন্স মিন্স ইউপি আর এই উত্তরাখণ্ড, তাছাড়া মধ্য ভারত, মধ্য ভারত। আজকে সময় এমপি বা সেন্ট্রাল ইন্ডিয়া বলতে পারো, এমপি আর ছত্তিশগড় দুটো মিলিয়ে, ঠিক আছে, ক্লিয়ার। এমপি ছত্তিশগড় দুটোকে মিলিয়ে মধ্য ভারত বলা হতো, এগুলো এরিয়ার উপর কভার জেনারেলি করা হতো। তাহলে সেকেন্ড নাম্বার রেভিনিউ সেটেলমেন্ট টপিকটা কভার। কারো কোনো প্রবলেম রয়েছে বলো। ঠিক আছে, থার্ড টপিক আমরা এবার ডিসকাস করব। টোটাল 7 টপিক রয়েছে, থার্ড টপিক। Decline of village industry and town handicraft. Decline of village industry and town handicraft. Britishers came India, but neglect the কি দুটো জিনিস আর অ্যাটেনশন দিল না, ঠিক আছে। ইন্ডিয়ান স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ইন্ডিয়ান স্মল স্কেল ইন্ডাস্ট্রি ওকে নেগলেক্ট করলো। সেকেন্ড নাম্বার, ইন্ডিয়ানতে যে কটেজ ইন্ডাস্ট্রি ছিল, ঠিক আছে, ইন্ডিয়ান কটেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে, কটেজ ইন্ডাস্ট্রি তাকেও নেগলেক্ট করলো। ওকে, ক্লিয়ার। ইন্ডিয়ান স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান কটেজ ইন্ডাস্ট্রি দুটোকে নেগলেক্ট করলো। 1757 থেকে 1785 এই সাল পর্যন্ত কেন বললাম, কারণ কি এই টাইম পর্যন্ত ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে। এই পর্যন্ত এইটা ছিল ব্যাটল অফ প্লাসি, ঠিক আছে, প্লাসি। আর আর এটা সময় ছিল
impeachment of লর্ড ওয়ারেন হেস্টিংস। এই ঠান্ডা গো, এই জন্য ঘরে বসে পড়লাম। রাখি মিউট করো। ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, রাখি মিউট করে নাও। ওকে, তো এই দুটো টাইমের মাঝে ব্যাটল অফ প্লাসি আর ইমপিচমেন্ট অফ লর্ড ওয়ারেন হেস্টিংস, এই সময় ইন্ডিয়াতে ঘটনা চলছিল। বাট ইংল্যান্ডে সেম টাইমে কি চলছিল? ইংল্যান্ডে সেম টাইমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছিল। এটা ঘটনা চলছিল ইন ইন্ডিয়া। ইমপিচমেন্ট মানে রিমুভ করা হলো, কারাপশনের চার্জ ছিল কার উপর? লর্ড হেস্টিংস এগেন্স্ট। যে কে ছিল? ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল আর লাস্ট গভর্নর অফ বেঙ্গল ছিল ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। আর এই সময়টা কে ছিল? ফার্স্ট গভর্নর হয়েছিল, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল রবার্ট ক্লাইভ। মানে প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গল উপর একটা মানে ডিসিসিভ ভিক্টরি করেছিল, ঠিক আছে। আর তারপর ফার্স্ট টাইম একটা অ্যাডমিনিস্ট্রেটরকে অ্যাপয়েন্ট করলো, ঠিক আছে। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাফেয়ার্স কে ম্যানেজ করার জন্য অ্যাডমিনিস্ট্রেটরকে অ্যাপয়েন্ট করলো, যেটা রবার্ট ক্লাইভ। ইমপিচমেন্ট অফ ওয়ারেন হেস্টিংস মানে কি? লাস্ট গভর্নর অফ বেঙ্গল এন্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কারাপশনের চার্জে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ইমপিচমেন্ট করা হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার? ইমপিচমেন্ট মানে রিমুভ করা হয়েছে, ঠিক আছে। রিমুভ করা মানে শুধু রিমুভ করলে ভালো, ইমপিচমেন্ট ওয়ার্ড ভালো না, ঠিক আছে। ইমপিচমেন্ট ওয়ার্ড ভালো না কি মানে কি? সিম্পল ব্যাপার, পুরো পার্লামেন্ট সুপ্রিম লস, দেখো ব্রিটেনের পার্লামেন্ট সুপ্রিম হয়, ঠিক আছে। আমাদের ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট সুপ্রিম হয়, পার্লামেন্ট সভরেন হয়, ঠিক আছে। বাট ব্রিটেনতে সভরেন আর সুপ্রিম মানে এটা হলো কি, সভরেন মানে হলো কি নোবডি ইন্টারফেয়ার ইউ, ইন্ডিয়ান পার্লামেন্টকে কেউ ইন্টারফেয়ার করতে পারে না। কখন? ইন কেস অফ দ্য ল মেকিং টাইম, যখন পার্লামেন্ট চাইলে যে কোনো ল বানাতে পারে, তখন কোনো রকম কেউ ডিস্টার্ব করবে না। এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, নো ইন্টারনাল ইনফ্লুয়েন্স, কেউ নয়। বাট ওয়ান্স মেড দ্য ল, সুপ্রিম কোর্ট ক্যান চেক ইউজিং দ্য জুডিশিয়াল রিভিউ পাওয়ার, ঠিক আছে। সুপ্রিম কোর্ট ওটাকে চেক করতে পারে জুডিশিয়াল রিভিউ পাওয়ারকে ইউজ করে। আর্টিকেল 13 নম্বরতে জুডিশিয়াল পাওয়ার সুপ্রিম কোর্ট পায়, বাট nowhere mention the definition of or power, nowhere mention the power of judicial review, আর জুডিশিয়াল রিভিউ ওয়ার্ড কোথাও মেনশন নেই ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, ঠিক আছে। বাট ইন্ডিয়াতে জুডিশিয়াল রিভিউ আমেরিকা থেকে নেওয়া রয়েছে, ঠিক আছে। মাথায় রাখবে, জুডিশিয়াল রিভিউ কনসেপ্টটা ইন্ডিয়ান কনস্টিটিউশনতে ডাইরেক্টলি মেনশন নয়, ইনডাইরেক্টলি 13 নম্বর আর্টিকেল সাথে যুক্ত রয়েছে, যেটা ইন্ডিয়ান পার্লামেন্ট সভরেন থাকাকালীন, মানে যখন ল বানাবে তখন তো সভরেন থাকবে। বাট ওয়ান্স ল মেড মানে তৈরি করে দেবে, অ্যাক্ট হয়ে যাবে, অ্যাক্ট হয়ে যাওয়ার পর তাকে সুপ্রিম কোর্ট চাইলে নাল এন্ড ভয়েড করে দিতে পারে। মানে ওটা জিরো ইম্প্যাক্ট হয়ে যাবে, ওই লটা শেষ হয়ে যেতে পারে যদি কনস্টিটিউশনের বেসিক ফিউচার সাথে ম্যাচ না হয়, ঠিক আছে। সেরকমই ইমপিচমেন্ট, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হতে পারে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের জাজের ইমপিচমেন্ট হতে পারে। ইমপিচমেন্ট হওয়া খুবই লজ্জাজনক জিনিস। কেন? ইমপিচমেন্ট তখনই হয় যখন ও কোনো ভুল কাজ করে, তখন পার্লামেন্টে ম্যাক্সিমাম মেম্বার 2/3 মেজরিটি দিয়ে ওটাকে কি করবে? তার এগেনস্টে ভোট করবে। ভোট করার পর দুটো হাউস থেকে ভোট হয়ে ইমপিচমেন্ট হবে, ঠিক আছে। তার এগেনস্ট ইনকোয়ারি হয়, তাকে সুযোগ দেওয়া হয়, নোটিশ দেওয়া হয় যে আপনার কোনো রায় থাকে সেটাও দিন, ভালো করে ইনভেস্টিগেশন হয়। তারপর কারাপশনের যে কোনো চার্জ এগেইনস্ট আনকনস্টিটিউশনাল চার্জ তার এগেইনস্টে লাগানো হয়, আর তারপরে তাকে ইমপিচ করা হয়। আর এটাই হয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংস, কারাপশনের চার্জ লাগিয়ে তারপরে তাকে ইমপিচ করা হয়েছিল, বুঝেছো? তো যাই হোক, 1757 থেকে 1785 সাল অব্দি ইন্ডিয়াতে এইসব ঘটনা চলছিল। আর ওইদিকে ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল
রেভুলেশন চলছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছিল, সিম্পল ব্যাপার, ইন ব্রিটেন। ব্রিটেনতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছিল, ঠিক আছে। এবার বলবো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছিল তাহলে কি হলো, দেখো বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ব্রিটেন, ব্রিটেনতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগে ইন্ডিয়া কি ছিল, যখন ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছিল না তখন ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া শোনো কি কি ইন্ডাস্ট্রি ছিল। কটন ছিল, কটন ইন্ডাস্ট্রি, কটন এন্ড জুট ইন্ডাস্ট্রি ফেমাস, ঠিক আছে, কটন এন্ড জুট ইন্ডাস্ট্রি। আচ্ছা আমি এটা লোকেশন বললাম না, লোকেশন অলরেডি আগে বলে রেখেছি যে ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল মানে জুট ইন্ডাস্ট্রিতে ফেমাস ছিল, কটন আহমেদাবাদ ফেমাস ছিল, ঠিক আছে। তাছাড়া ঢাকা, ঢাকা যেটা ছিল তখন বেঙ্গলের পার্ট ছিল, মালবাল ইন্ডাস্ট্রি নিয়ে ফেমাস ছিল, মালবাল, ঠিক আছে। তাছাড়া লাহোর, লাহোর গালিচি করা হতো, গালিচি জানো, শাড়ির তোষক। উপর করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তোষকের উপর, ঠিক আছে। আচ্ছা শাড়ির উপর চিকেন করা হয়, কটনের শাড়ির উপর, কোথায় করা হয় বলো তো, লখনৌ, লখনৌতে চিকেন, ঠিক আছে। এটা কটন, যে কটন শাড়িগুলো হয় কটন ক্লথের উপর করা হয়। তাছাড়া কাশ্মীর ব্ল্যাঙ্কেট জন্য ফেমাস, আজও লাদাখ থেকে দেখো অনেকগুলো ব্ল্যাঙ্কেট নিয়ে আসে, সব বিক্রি করে। শুধু এটাই নয়, শিপ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছিল, ব্রাশ ফ্যাক্টরি ছিল, ঠিক আছে, লিড ফ্যাক্টরি ছিল মোরাদাবাদ, এগুলো জিনিসটা, ঠিক আছে। এগুলো খুব ডেভেলপ ছিল, লিখতে পারো এখানে মোরাদাবাদ যেটা রয়েছে, ইয়ে তোমার গ্লাস ফ্যাক্টরির জন্য, ঠিক আছে। এখানে সাইডে লিখে দেবো, উপরে লিখবো, একটু মুছবো, হ্যাঁ। মোরাদাবাদ, মোরাদাবাদ যেটা রয়েছে ইউপিতে রয়েছে, সেখানে ব্রাশ, তাছাড়া গ্লাস ফ্যাক্টরিতে ফেমাস ছিল, ঠিক আছে। তাছাড়া আলিগড়, আলিগড় লক জন্য ফেমাস ছিল, তালা ফ্যাক্টরিতে, ঠিক আছে। আলিগড় তালার জন্য ফ্যাক্টরি ছিল। তাছাড়া কানপুর যদি বলো, কানপুর তো লেদার ফ্যাক্টরি নিয়ে ফেমাস ছিল, লেদার ফ্যাক্টরির জন্য, ঠিক আছে, লেদারের জন্য, এগুলো জিনিস মোটামুটি। আর তাছাড়া এর ছাড়াও আলাদা আলাদা আরো মার্বেলস ম্যানুফ্যাকচারিং, শিপ ম্যানুফ্যাকচারিং, এগুলো সব ফ্যাক্টরি ফেমাস বিফোর ব্রিটিশ, ঠিক আছে। স্যার এই আলিগড়টা কোন জায়গাটা করে আছে, ইউপিতে? ইউপিতে, সব ইউপিতে, এগুলো ইউপি, তিনটে ইউপি, এই তিনটে ইউপি, ইউপি, ঠিক আছে। বাদ বাকি ঢাকা বাংলাদেশ, লাহোর পাকিস্তান, লখনৌ ইউপি, কাশ্মীর তো কাশ্মীর, কোটন আর জুট ইন্ডাস্ট্রি বললাম, কোটন আহমেদাবাদ, ঠিক আছে। জুট ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল, ক্লিয়ার।
হয়ে গেলে বলবে, বুঝবো। হয়ে গেছে হয়ে গেছে। চলো, এই ইন্ডাস্ট্রি গুলোকে শেষ কিভাবে করলো সেটা বুঝো। এক লাইন করে এই ইন্ডাস্ট্রিকে শেষ করার পিছনে রিজন ছিল, ফার্স্ট একটা কাজ করলো 1813 AD, চার্টার ট্যাক্ট আনলো। আর এই চার্টার ট্যাক্ট দিয়ে প্রথম কাজ কি করলো, মনোপলিকে শেষ করলো, অ্যাবলিশড মনোপলি অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। Abolish the monopoly of British East India Company except tea in India and trade with China. Trade with China. ঠিক আছে, tea in India and trade with China. ইন্ডিয়ার সাথে টির উপর বিজনেস করতে পারে, মনোপলি থাকবে। মনোপলি মানে একা শুধু বিজনেস করবে, আর অন্য কেউ করতে পারে না। ঠিক আছে, অন্য কেউ ব্রিটিশ করতে পারে না। বাট 1813 সালে এটা বলা হলো কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ছাড়াও যদি ইংল্যান্ড থেকে অন্য কোনো কোম্পানি আসে তারাও বিজনেস করতে পারবে, ইন্ডিয়াতে ট্রেডিং পার্টনার হবে। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। ট্রেডিং পার্টনার মিন্স কি, নিজের তো কলোনাইজেশন, তো ট্রেডিং পার্টনার আবার মানে এখানে জাস্ট অ্যালাও হবে বিজনেস করার। ঠিক আছে, বাদ বাকি টি উপর মনোপলি থাকবে, মানে ওনলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন বিজনেস করবে, আর চায়নার সাথে ওনলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেস করবে, বাকি জিনিসের উপর মনোপলি শেষ হয়ে যাবে। ঠিক আছে, 1820 সালে আস্তে আস্তে 80-20 ব্রিটিশ কি হলো, ইন্ডিয়া যেটা হয়ে গেল ব্রিটিশের জন্য ব্রিটিশ মার্কেট হয়ে গেল। ইন্ডিয়া বিকাম দা India became the market for British manufactured products. ঠিক আছে, ইন্ডিয়া গুলো ব্রিটিশ থেকে যে ইন্ডাস্ট্রি থেকে যে মার্কেট গুলো, মানে যে ব্রিটিশ থেকে যেটা মানে গুডস গুলো তৈরি হলো তার কি হয়ে গেল, ইন্ডিয়া মার্কেট হয়ে গেল, কারণ ইন্ডিয়াতে পপুলেশন বেশি। ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ ব্রিটিশ স্যার। এখানে কি করলো, ব্রিটিশ এখানে কি করলো, ব্রিটিশ একটা কাজ করলো। আর এই প্রসেসটা আনতে কিভাবে এটা কাজে হলো সেটার কারণ হয়েছে ব্রিটিশ ইম্পোজ 2.5% ট্যাক্স, 15% ট্যাক্স, কিসের কিসের উপর, এই ট্যাক্স আর এই ট্যাক্স কার উপর, তো 2.5% যে ট্যাক্স করলো সে এক্সপোর্ট which made by Britain, export which made by Britain, মানে ব্রিটেন থেকে, ব্রিটেন ফ্যাক্টরি থেকে যে কিছু জিনিস ব্রিটেন থেকে বেরোবে এক্সপোর্ট হবে তার উপর 2.5% ট্যাক্স। ঠিক আছে, এক্সপোর্ট which made by ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে যে প্রোডাক্ট তৈরি হবে সেটার উপর 15% ট্যাক্স লাগবে। দ্যাট মিনস বুঝতে পারলে, মানে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়াতেই সস্তা হবে, বাইরে গেলে অনেক দাম হয়ে যাবে।
তো এক্সপোর্ট করা যাবে না। সে ব্রিটেন মানে কোম্পানি এসে ইন্ডিয়াতে প্রোডাক্ট তৈরি করুক বা ইন্ডিয়ান তৈরি করুক, যায় আসে না, আলটিমেটলি বাইরে থেকে টাকা আনা যাবে না। মানে এক্সপোর্ট করবে তো বাইরে থেকে টাকা আসবে, বুঝতে পারলে কিনা? কিন্তু রিসোর্স অ্যাকুমুলেট হবে, ফরেন কারেন্সি আসবে, গোল্ড আসবে, বাট যদি পার্সেন্টেজ অফ ট্যাক্স ইনক্রিজ করে দেওয়া হয় ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের উপর এক্সপোর্টের জন্য, তাহলে তো আর এক্সপোর্ট কেউ করতে চাইবে না। যে জিনিস 100 টাকা তৈরি হলো আর 15% ট্যাক্স দিয়ে 115 টাকা দিয়ে এক্সপোর্ট করবে, তারপরে বাইরে মার্কেটে যাবে, ওর চাই, ওর থেকে ভালো তো কোম্পানির মালিক এটাই চাইবে যে ওর 110 টাকা দিয়ে দেশের মধ্যে বিক্রি করেছে, 2-4% ট্যাক্স দিয়ে, আর তারপরে দেশের মধ্যে বিক্রি করেছে। মানে ইন্ডিয়াতে যে জিনিস প্রডিউস হবে সেটা মার্কেট ইন্ডিয়াই হবে, আর ইংল্যান্ডে যে জিনিসটা প্রডিউস হবে সেটার জন্য ডেস্টিনেশন ইন্ডিয়া হবে। মানে ইন্ডিয়ান কাস্টমার, সিম্পল ভাষায় ইন্ডিয়ান কাস্টমার হবে। ক্লিয়ার কিনা? যে কিনবে বায়ার যে হবে সে ইন্ডিয়ান হবে, প্রডিউসার কে হবে, এটা সিম্পল ভাষায় এটাই করলো টার্গেট কি ইন ব্রিটেন বিকাম দ্য প্রডিউসার, ইন্ডিয়ান বিকাম দ্য বায়ার। বুঝতে পারলে কিনা? ইয়েস অর নট? বোঝা গেল? তাহলে এখানে এটাই হলো কি, এখানে হলো ব্রিটেন কি হলো, ব্রিটেন প্রডিউসার হয়ে গেল, আর ইন্ডিয়া কি হয়ে গেল, ইন্ডিয়া বায়ার হলো। মানে এক্সপোর্টার হলো, এক্সপোর্টার, আর ইন্ডিয়া ইম্পোর্টার। ঠিক আছে? দ্যাট সেন্স বলতে পারো ইন্ডিয়া ফেস ট্রেড ডেফিসিট। বুঝতে পারলে? ইকোনমি ভাষায় ট্রেড ডেফিসিট। দ্যাট মিন্স ইন্ডিয়া থেকে রেভিনিউ কোথায় যাবে, ইন্ডিয়া থেকে রেভিনিউ কোথায় যাবে, ইংল্যান্ড। কেমন, বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? কারো কোনো অসুবিধা থাকলে বলো। মুছে দেবো কি? এইটিন 77-তে free from tax British exported item, ঠিক আছে, ব্রিটিশ যে আইটেম কে এক্সপোর্ট করবে ওটা ফ্রি হবে। বুঝলে কিনা? বুঝলে কিনা? বাকি যেটুকু ছিল সেটা কি করলো, ট্রান্সপোর্ট সিস্টেম, র্যাপিড মোবিলাইজেশন অফ র মেটেরিয়াল, আর মোবিলাইজেশন অফ ট্রান্সপোর্ট আর সিম্পল, এটা ঠিক আছে, লিখতে পারো র্যাপিড
transportation of goods। গুডস মানে কি? ব্রিটিশ গুডস এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়াতাড়ি কি করবে? ট্রান্সপোর্ট করা যাবে। হ্যান্স লাস্টে একটা লাইন বলতে পারো, ইন্ডিয়া বিকাম trade exporter to importer, trade importer। ঠিক আছে, ক্লিয়ার? বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মুছবো তাহলে উপরেরটা? হ্যাঁ, সবটাই মুছে দিতে পারেন। ঠিক আছে। চার নম্বর পয়েন্ট খুব একটা বেশি অলরেডি আগে ডিসকাস করে নিয়েছি, তাই জন্য বেশি 4 নম্বরটা বেশি কিছু জানতে হবে না, অল্প না। Realization of agriculture product। মালদ্বীপের প্রেসিডেন্টের নাম কিন্তু সবাই মনে রাখে, বারবার বলছি। ঠিক আছে, চার্টার অ্যাক্ট 1830 এটিতে কি করলো? ওপেন ইন্ট্রোডিউস ওপেন মার্কেট সিস্টেম। ঠিক আছে, দেখো কোশ্চেন তোমাকে ঘোরাবে, তুমি ঘুরে যেও না। অলরেডি কোশ্চেনে অলরেডি আগে আমরা পড়েছি, কি জানো তো? কি এখানে মনোপলি অ্যাবলিশ করলো, ঠিক আছে, মনোপলি অ্যাবলিশ করলো। ক্লিয়ার? এই ঝাপসা হয়ে গেছে না? হ্যাঁ Hello? স্যার, পুরো ঝাপসা। পুরো ঝাপসা হয়ে গেছে। হুম এবারে হচ্ছে। তো এখানে বলেছিলাম চার্টার অ্যাক্ট 1830 এটিতে ইন্ট্রোডিউস ওপেন মার্কেট সিস্টেম। মনোপলি শেষ করা মানেই তো ওপেন মার্কেট সিস্টেম না? ওপেন মার্কেট মিনস ওয়্যার এভরিওয়ান এঙ্গেজ ইন মার্কেট। বুঝলে কিনা? ক্লিয়ার কিনা? একটা মার্কেটে যদি সবাই এঙ্গেজ রয়েছে তাহলে এভরিওয়ান এঙ্গেজ মিনস হোয়াট? যদি সেটা ফরেন কনসেপ্ট হয় তাহলে ফরেন আসবে, আর ফরেনারও আসবে ইন্ডিয়াতে মার্কেটিং করবে, ইন্ডিয়ানও যাবে ফরেনকে মার্কেট করতে, তাহলে ওটা হবে ওপেন মার্কেট সিস্টেম। যদি উইথিন দ্য টেরিটরি হয়, সেটা টেরিটরির জন্য ওখানে মার্কেট ওপেন। ওপেন মার্কেট মানে কি মনোপলি নেই, বুঝলে কিনা? দুটো দেখো, ওপেন মার্কেট সিস্টেম মানে কনসেপ্ট এত মানে টাইম টু টাইম ডেফিনেশন চেঞ্জ হয়েছে, বুঝেছো? যখন আমাদের ডিসকাভারি ছিল না, নেশনের কোনো ডিসকাভারি হয়নি, তখন কে কনসেপ্ট নেবে কি একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে ট্রেড হওয়া মানে ওপেন মার্কেট সিস্টেম বলা হবে বা ওপেন ইকোনমি বলা হবে? যখন কোনো অন্য দেশের খোঁজই ছিল না, সে তো ভাস্কো ডি গামা এসে ইন্ডিয়ার খোঁজ করলো, তারপর কলম্বাস 92 সালে আমেরিকার খোঁজ করলো, তার আগে যখন কোনো কান্ট্রির সাথে কোনো কান্ট্রি কানেক্টিভিটি ছিল না, তখন তো ইন্টারন্যাশনাল ট্রেডের কনসেপ্টই আসতে পারেনি। তখন ওপেন ইকোনমি মানে এটাই হলো কি উইথিন দ্য টেরিটরি যারা রয়েছে তারা সবাই ইকোনমিতে এঙ্গেজ হতে পারে, সবার মানে রাইট ইকুয়াল থাকতে পারে।
তাহলে ওটা ওপেন ইকোনমি বলা যায়। আদারওয়াইজ আদার সেন্স ওটাকে ওপেন ইকোনমি বলবো না। বাট টাইম বিং এটা সিনারিওটা চেঞ্জ হলো। সিনারিওটা চেঞ্জ হয়ে কি হলো কি ওয়ার্ল্ড বিকাম ফ্ল্যাট ইন টার্ম অফ ইকোনমি। ঠিক আছে, world became flat in terms of economy. That means the world became boundaryless. Without boundary, world আমরা বলি ইন্ডিয়া, ওটা চায়না, এটা জাপান, এটা পাকিস্তান, বাট ইন টার্ম অফ ইকোনমি কোনো রকম বাউন্ডারি ওয়াল নেই। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? একটুখানি যদি ওখানে কোনো জায়গায় আর্টিফিশিয়াল মানে বলতে পারো জাস্ট ভার্চুয়াল বাউন্ডারি এস্টাবলিশ করে, সেটা ডব্লিউটিও, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, সুপার পাওয়ার নেশন ইম্পোজ বাই দ্য স্যাংশন, বুঝেছো? কিছু স্যাংশন ইম্পোজ করে দেয়, তাহলে একটা বাউন্ডারি ওয়াল অল্প স্বল্প লাগাতে পারে, আদারওয়াইজ কিছু করতে পারে না। ঠিক আছে, যেমন কি রাশিয়ার উপর অনেকগুলো স্যাংশন লাগিয়ে দিয়েছে আমেরিকা, ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল ইয়ে ইনস্টিটিউশন গুলো, যেমন কি ইউরোপিয়ান ইউনিয়ন। বাট আফটার দ্যাট লার্জ কান্ট্রি सच लाइक इंडिया, इंडिया की बोलो इंडियन फॉरेन मिनिस्टर कि अभी तो शुरू हुआ है, দেখো আগে क्या होता है, এরকমই করে টুইট করেছে কদিন আগে। মানে ইন্ডিয়া সিম্পল ব্যাপার, রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট করবে, ইভেন কার্গো ডেভেলপ করবে। ঠিক আছে, যাই হোক, তো আমি কি বললাম, চার্টার্ড অ্যাক্ট 1813 তে ওপেন ইকোনমিক সিস্টেম মানে কি মনোপলি অ্যাবলিশ করা। তোমাকে কোশ্চেনে দিতে পারে কি ওপেন মার্কেট সিস্টেম কবে ইন্ট্রোডিউস করা হয়েছে, এবার কনফিউজ হয়ে যাবে কি কবে করা হয়েছে। যবে মনোপলি শেষ করা হয়েছে তখন থেকে শুরু হলো ওপেন মার্কেট সিস্টেম, বুঝলে কিনা? তো মাথায় রাখবে। বিফোর 1380 ইন্ডিয়ান ইকোনমি রুরাল ছিল, রুরাল ইকোনমি ছিল। আর ইন্ডিয়ান ইকোনমি সাবসিস্টেন্স ইকোনমি ছিল, সাবসিস্টেন্স। ঠিক আছে, ইকোনমি means actually production of the crop like ফুড আইটেম উপরে বেস ছিল। ঠিক আছে, মিন্স সাবসিস্টেন্স ইকোনমি আর সাবসিস্টেন্স এগ্রিকালচার ডাইরেক্ট বলতে পারো, এগ্রিকালচার উপর ডিপেন্ড ছিল। ঠিক আছে, মানে ইন্ডিয়ান ইকোনমি যেটা ছিল রুরাল ইকোনমি, আর সেটা ডিপেন্ড কার উপর করতো, ডিপেন্ড করতো সাবসিস্টেন্স ইকোনমি এগ্রিকালচার উপর। মানে জাস্ট লাইক দ্য রাইস বিট, ঠিক আছে, বিট অ্যান্ড সাম পালসেস এগুলো, বুঝলে কিনা? এগুলো উপর ওয়েট করতো, ডিপেন্ড করতো। বাট কি হলো, নাও ব্রিটিশ ফোর্স ব্রিটিশ ফোর্স ইন্ডিয়ান ফার্মার টু কাল্টিভেট commercial product or crop like rubber, ঠিক আছে, রাবার, ঠিক আছে, কমার্শিয়াল, ইন্ডিগো, টি, তাছাড়া কটন, টোবাকো, তাছাড়া আফিম, সিল্ক, এটসেট্রা।
ঠিক আছে। জেনারেলি এখান থেকে কি হলো, কোটান যেটা ছিল, সে কোটানের র মেটেরিয়াল যেটা হলো, র মেটেরিয়াল, ঠিক আছে, সেটা এক্সপোর্ট কোথায় হতে লাগলো, ম্যানচেস্টার, ম্যানচেস্টার, ম্যানচেস্টার যেটা রয়েছে সেটাই ইউকে তে রয়েছে, ইউকে তে। ওকে, কটন আর জুট দুটাই, জুট। ওকে, আর নেক্সট আইটেম যেটা ফেমাস আইটেম, সেটা আফিম। সেটা এক্সপোর্ট হতে লাগলো কোথায়, চায়নাতে। আর থার্ড যেটা আইটেম ছিল সেটা টি। টিতে এমনি ফেমাস, আসাম সব থেকে 70% মোটামুটি টি আসামতে হয়। এটা ইউরোপ মার্কেট হয়ে গেল, ইউরোপিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট মানে বাকিগুলো কান্ট্রি, ইংল্যান্ডের কাছাকাছি যতগুলো কান্ট্রি রয়েছে সেগুলো কান্ট্রিতে যেতে লাগলো, এক্সপোর্ট হয়। ঠিক আছে, বুঝতে পারলে? যেহেতু ম্যানচেস্টার ইউকে তে গেল কি কটন আর জুট, সে কারণে ওখানে কটন আর জুট ইন্ডাস্ট্রি খুব ফেমাস হয়েছে। বেসিক্যালি কটন জুট, কটন ইন্ডাস্ট্রি যেহেতু ফেমাস হয়েছে, সেই কারণে ইন্ডিয়াতে আহমেদাবাদ একটা সময় বিশাল ফেমাস ছিল, আর তারপরে ইন্ডিয়া এখনো এখনো ফেমাস রয়েছে। আহমেদাবাদ আর মোটামুটি বোম্বাইতে বেশি মিল, বোম্বাই আহমেদাবাদ এগুলোতে মিল রয়েছে ভালো পরিমাণে, সেই কারণে আহমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, বুঝলে? সেরকম কিছুটা কটন কানপুর দিকেও হয়, সেই কারণে কানপুরকে বলা হয় ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া। সেরকমই কৈটম্বর দিকেও হয়, সেই জন্য ওকে বলা হয় ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। বুঝতে পারলে কি? ক্লিয়ার? হয়ে গেছে। ঠিক আছে। এবার তোমরা জানো কি দার্জিলিং এর টি সব থেকে আগে কি হয়েছে, জিআই ট্যাগ হয়েছে, তাই না? Yes or not? দার্জিলিং হ্যাঁ, টি সব সব থেকে আগে জিআই ট্যাগ পেয়েছে। 1999, টির গোল, 2005, 8। আচ্ছা, 3 বার পেয়েছে। তো দেখো, সব থেকে বড় ব্যাপার রয়েছে কি, টি ব্যাপারে কিছুটা স্টোরি রয়েছে, পরীক্ষাতে আসে। আর সেটা 303টে সালতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, 1835 সাল, তারপরে 1838 সাল, টি রিলেটেড ঘটনা। ঠিক আছে, পরীক্ষাতে আসে, সেই জন্য আমরা পরীক্ষা ওরিয়েন্টেড যেহেতু করছি তাই জন্য 38 সাল। আর তারপরে একটা আরো সাল আছে 39 সাল। এই 3টে সাল, মানে 3টে সাল টি ইন্ডাস্ট্রির জন্য ফেমাস হয়েছে। কি কি ঘটনা হয়েছিল? তো ব্রিটিশার্স এখানে ফার্স্ট টি গার্ডেন, ঠিক আছে, টি গার্ডেন লাগানো হয় কোথায়, আসাম। ঠিক আছে, ব্রিটিশরা সেটা ফার্স্ট টি গার্ডেন মানে আসাম। 38 সালে ফার্স্ট টি কে কি করা হয়, এক্সপোর্ট করা হয় টু লন্ডন, মানে প্রথম ফরেন এক্সপোর্ট হয়। ঠিক আছে, ফরেন এক্সপোর্ট ফার্স্ট টাইম হয়। তার জন্য ফরেন এক্সপোর্ট করার জন্য কোম্পানি লাগে। তো ফার্স্ট টি কোম্পানি, মানে প্রথমে এক্সপোর্ট করার পর তারপরে কি করলো, কোনো কোম্পানিকে হাতে দিয়ে দিল এই কাজটা করতে। তো ফার্স্ট টি কোম্পানি যেটা ফর্ম করা হয়, কারণ কি বাল্ক
মানে বেশি পরিমাণে যদি এক্সপোর্ট করতে হয়, গভর্নমেন্ট কত দায়িত্ব নেবে? আসাম টি কোম্পানি, ঠিক আছে, আসাম টি কোম্পানি, প্রথম টি কোম্পানি ছিল আসাম টি কোম্পানি, ঠিক আছে। চলো 11টা বেজে গেল মোটামুটি। এই টপিকটা এখানে শেষ করলাম। আর মাত্র থাকবে 3টে টপিক, ছোট্ট ছোট, কালকে শেষ করে দেবো ওটা, ব্যাস এটা শেষ হয়ে যাবে কাল, ঠিক আছে। চলো আজকে এখানেই থাক। গুড ওই নাইট স্যার স্যার। এবারে স্যার পরীক্ষা যে পড়েছিল ওই শ্রীরামপুরে কি কটন ইন্ডাস্ট্রি নাকি, এগুলো তো এই চ্যাপ্টারেই আছে এগুলো। সব এই চ্যাপ্টারে হবে, চাপ নিও না।